শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আশীর্বাদে, আল্লাহ পাকের কৃপায় আমি এখন যথেষ্ট সুস্থ আছি এবং ভালো আছি। চলো কথা না বাড়িয়ে আজকে আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমাদের ক্লাস হচ্ছে গত ক্লাসের সমন্বয়ে আজকে আবার নতুন করে নতুন টপিকস নেওয়া হয়েছে। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিজ্ঞানী গ্যালিলিও তিনি প্রমাণ করেছেন যে ভিন্ন আকৃতির বস্তু যখন মুক্তভাবে পড়তে দেওয়া হয়, মুক্তভাবে পড়তে দেওয়া হলে তখন বাতাসের বাধা যদি না থাকে তাহলে সকল বস্তু একই সময় এসে মাটিতে পতিত হয়। তো এইটা ছিল পড়ন্ত বস্তু এবং সেটার মধ্যে ছিল হলো মুক্তভাবে, সেই পড়ন্ত বস্তুটা ছিল মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা আরও দেখি, যেমন গাছ থেকে আম তার বুটা থেকে খসে পড়ে গেল, তাহলে এটা কিন্তু মুক্তভাবে পড়ন্ত বস্তু। কাঁঠাল গাছের তার বৃন্ত থেকে খসে পড়ে গেল, এটা কিন্তু মুক্তভাবে পড়ন্ত বস্তু। তার মানে কোনো বস্তুতে বল প্রয়োগ ছাড়া যদি ছেড়ে দেওয়া হয়, সে বস্তুটা যদি বিনা বাধায় পড়তে থাকে, তখন সেই বস্তুগুলোকে বলা হয় মুক্ত বস্তু। তো এখন এই মুক্ত বস্তু ছাড়া যদি কোনো বস্তুকে আমরা নিক্ষেপ করি, আমরা মুক্তভাবে পড়তে দিলাম না, আমি একটা নির্দিষ্ট ফোর্সে আমি তাকে নিক্ষেপ করলাম। যখনই কোনো বস্তুকে নিক্ষেপ করা হয় তখন সেই বস্তুকে বলা হয় নিক্ষিপ্ত বস্তু, তখন তাকে বলা হবে নিক্ষিপ্ত বস্তু। এখন এই নিক্ষিপ্ত বস্তুটা যদি একটি নির্দিষ্ট কোণে তির্যকভাবে নিক্ষেপ করা হয়, অর্থাৎ অনুভূমিকের সাথে যদি তির্যকভাবে একটা নির্দিষ্ট কোণে নিক্ষেপ করা হয়, তখন ওই বস্তুটাকে বলা হয় প্রাস বা প্রক্ষেপক। প্রক্ষেপক। তো আমরা আজকে টপিকস হিসেবে আমরা নিলাম হলো যে প্রাস বা প্রক্ষেপক। তাহলে প্রাস বা প্রক্ষেপকটা কি? প্রাস বা প্রক্ষেপক হচ্ছে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত কোনো বস্তুকে বলা হয় প্রাস বা প্রক্ষেপক। তো এই প্রাসকে বা প্রক্ষেপককে যখন আমরা নিক্ষেপ করব, ও নিক্ষেপণের জন্য শর্ত হচ্ছে সেটা অনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে তির্যকভাবে নিক্ষেপ করতে হবে। তো ধরে নিলাম আমি এর উপরে ভূমির উপরে একটা নির্দিষ্ট অক্ষ নিলাম, আমি ও এক্স এবং ও ওয়াই, একটা অক্ষ আমি কল্পনা করলাম। তো এটা যদি হয় আমার অনুভূমিকের উপরে কোনো একটা বিন্দু, ও বিন্দু, আর এই বিন্দুকে বলা হয় নিক্ষেপণ বিন্দু। যে বিন্দু থেকে আমি বস্তুকে নিক্ষেপ করব, সেই বস্তুটাকে বলা হয় নিক্ষিপ্ত বস্তু। যে বস্তুটাকে আমরা নিক্ষেপ করব সেই বস্তুটাকে বলা হয় নিক্ষিপ্ত বস্তু, আর যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয় সেই বস্তুকে বলা হয় যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয় তাকে বলা হয় নিক্ষেপণ বিন্দু। তো এই নিক্ষেপণ বিন্দু থেকে নিক্ষিপ্ত বস্তুটিকে যদি আমি একটি নির্দিষ্ট বেগে নিক্ষেপ করি, ধরে নিলাম বস্তুটিকে ভি নট বেগে নিক্ষেপ করা হলো অনুভূমিকের সাথে থিটা নট কোণ তৈরি করে। তাহলে এখানে এই থিটা নটটা হচ্ছে নিক্ষেপণ কোণ, আর বি নট ব্যাগে যে নিক্ষেপ করা হয়েছে তাকে বলা হয় নিক্ষেপণ ব্যাগ। তাহলে যদি তোমাকে বলা হয় যে নিক্ষেপণ ব্যাগ কি, যে কোনো বস্তুকে অনুভূমিকের সাথে নির্দিষ্ট কোণে যে ব্যাগে নিক্ষেপ করা হয় তাকে নিক্ষেপণ ব্যাগ বলা হয়। আর অনুভূমিকের সাথে যে কোণে নিক্ষেপ করা হয় তাকে নিক্ষেপণ কোণ বলা হয়। এখন এই বস্তুটাকে যে নিক্ষেপ করা হলো, এই বস্তুটা কি সে সোজাই পথে রচনা করবে? তোমাদের অভিমত কি? বস্তুটা কি সোজাই ওই পথ রচনা করবে, সোজাই যেতে থাকবে? অবশ্যই তোমাদের উত্তর আসবে যে না, কারণ বস্তুটা সোজা যাবে না। কারণ হচ্ছে এখানে অভিকর্ষজ বল কাজ করছে। নিক্ষেপণ করা মুহূর্তের বস্তুটির যে নিক্ষেপণ ব্যাগ, এই নিক্ষেপণ ব্যাগ থাকে সর্বোচ্চ। যত উপরের দিকে উঠতে থাকে আস্তে আস্তে করে তার নিক্ষেপণ ব্যাগ কমতে থাকে। তো এই নিক্ষেপণ ব্যাগ কমতে থাকে, আর কারণ কি? কারণ হচ্ছে অভিকর্ষজ বল নিচের দিকে ক্রিয়া করছে। এই অভিকর্ষজ বল নিচের দিকে ক্রিয়া করায় বস্তুটি এই সোজা অতিক্রম না করে অনেকটা এরকম পথ সে রচনা করবে। বস্তুটা এরকম পথ রচনা করে এখানে ভূমিতে এসে পতিত হবে। ঠিক আছে? তাহলে বস্তুটা এই যে এখানে পথ রচনা করলো, এর কিরকম পথ? এটা একটা অতিরিক্তাকার পথ রচনা করে সে ভূমিতে পতিত হবে। তো
তো এই বস্তুটা যে নিক্ষেপ করা হয়েছিল, বস্তুটা নিক্ষেপ করা হয়েছিল কি ব্যাগে? ভি নট ব্যাগে নিক্ষেপ করা হয়েছিল। এই নিক্ষেপণ যে ব্যাগ ছিল, এই নিক্ষেপণ ব্যাগটি বস্তুটি যেহেতু দুটি অক্ষ রয়েছে, দুটি অক্ষে আমি বিবেচনা করেছি, তাহলে এই দুইটা অক্ষে বিভাজিত হয়ে যাবে। নিক্ষেপণ ব্যাগটা দুটি উপাংশে বিভক্ত হবে। দুটি উপাংশে বিভক্ত হয়ে একটি হবে কি? একটা হচ্ছে ভূমি বরাবর একটা অংশ থাকবে, সেটাকে আমরা বলি হলো আনুভূমিক উপাংশ। আর একটা উলম্ব মানে উপরের দিকে ওয়াই অক্ষের দিকে যে উপাংশ তৈরি হবে তাকে বলি আমরা হলো উলম্ব উপাংশ। তাহলে এখানে যেমন আমি এখানে একটা বিন্দু বিবেচনা করলাম, এই বিন্দুতে তাহলে আমার এখানে কি হবে? অনুভূমিক উপাংশ ভি এক্স নট, এই নিক্ষেপণ ব্যাগের অনুভূমিক উপাংশ। আর এখানে থাকবে হলো নিক্ষেপণ ব্যাগের উলম্ব উপাংশ বি ওয়াই নট। একইভাবে আমি যদি এখানে বিন্দুটা বিবেচনা করি, এখানে একই রকমভাবে অনুভূমিক উপাংশ ভি এক্স, হ্যাঁ, ভি এক্স নট, আর এখানে আমার তৈরি হবে হলো উলম্ব উপাংশ ভি ওয়াই নট। ঠিক এই জায়গায় কি হবে? হ্যাঁ, এই জায়গায় দেখো একটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে। দেখা যায় যে এই নিক্ষিপ্ত বস্তুটির ক্ষেত্রে নিক্ষেপণের সময় বস্তুটির যে অনুভূমিক উপাংশ তৈরি হয়েছিল, হ্যাঁ, ভূমিকে স্পর্শ করার পূর্ব পর্যন্ত তার এই অনুভূমিক উপাংশ অপরিবর্তিত থাকবে, তার অনুভূমিক উপাংশের কোনো পরিবর্তন হবে না। আবার নিক্ষেপণের মুহূর্তে বস্তুটির যে উলম্ব বেগ থাকবে, উলম্ব বেগের উপাংশ থাকবে, এই উলম্ব বেগের উপাংশটি সর্বোচ্চ থাকবে। নিক্ষেপণের মুহূর্তে তার উলম্ব বেগের উপাংশটি সর্বোচ্চ থাকবে। যতই সে উপরে উঠতে থাকবে উলম্ব উপাংশের পরিমাণ কমে আসবে, আস্তে আস্তে করে উলম্ব উপাংশের পরিমাণ কমে আসবে। আবার দেখা যাবে যে সর্বোচ্চ বিন্দুতে যখন যাওয়া হবে, সর্বোচ্চ বিন্দুতে গিয়ে উলম্ব উপাংশের পরিমাণ শূন্য হয়ে যাবে। তাহলে সর্বোচ্চ বিন্দুতে কি থাকবে? শুধুমাত্র অনুভূমিক উপাংশ ভি এক্স নটটা থাকবে, এখানে কোনো উলম্ব উপাংশ থাকবে না। হ্যাঁ, এখানে আমার কোনো উলম্ব উপাংশ থাকবে না, হ্যাঁ, সর্বোচ্চ বিন্দুতে। তাহলে সর্বোচ্চ বিন্দু ঠিক পরবর্তী মুহূর্তে দেখা যাবে যে তার, আমি আরেকটা বিন্দু বিবেচনা করলাম, এক্ষেত্রে অনুভূমিক উপাংশ যেটা সেটা আগের মতোই থাকবে, অনুভূমিক উপাংশটা কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে। উলম্ব উপাংশটা ডিরেকশন পরিবর্তন হয়ে তার নিচের দিকে ক্রিয়া করবে, উলম্ব উপাংশটা এখানে নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে একইভাবে যখন আরও সে নিচে চলে আসলে এই অনুভূমিক উপাংশ পরিমাণ অপরিবর্তিত থাকবে, উলম্ব উপাংশ পরিমাণ এখানে বৃদ্ধি পেতে থাকবে। হ্যাঁ, উলম্ব উপাংশ পরিমাণটা বৃদ্ধি পেতে থাকবে। তার মূল কথা হচ্ছে কোনো বস্তুকে যে ব্যাগে নিক্ষেপ করা হয় সেই ব্যাগটি দুটি উপাংশে বিভক্ত হয়। একটি উপাংশ হচ্ছে অনুভূমিক উপাংশ, আরেকটি হচ্ছে উলম্ব উপাংশ। এই অনুভূমিক উপাংশের পরিমাণ নিক্ষেপণের সময় যা থাকে ভূমিকে স্পর্শ করার পূর্ব পর্যন্ত তাই থাকে, অনুভূমিক উপাংশের কোনো পরিবর্তন হয় না। আবার উলম্ব উপাংশের পরিমাণ যখন নিক্ষেপ করা হয় তখন সর্বাধিক থাকে, যতই উপরে উঠতে থাকে আস্তে আস্তে করে উলম্ব উপাংশের পরিমাণ কমতে থাকে এবং সর্বোচ্চ বিন্দুতে গিয়ে উলম্ব উপাংশের পরিমাণ শূন্য হয়ে যায়, উলম্ব উপাংশের পরিমাণ শূন্য হয়ে যায়। আবার অনুভূমিক উপাংশ আবার যখন সর্বোচ্চ বিন্দু থেকে পরবর্তীতে যখন আবার যায়, সর্বোচ্চ বিন্দু থেকে আবার যখন পরবর্তী বিন্দুতে যায় তখন তার ডিরেকশন, উলম্ব উপাংশের ডিরেকশন পরিবর্তন হয়ে যায়, আগে ছিল উপরের দিকে এবার নিচের দিকে ক্রিয়া করবে এবং এই উলম্ব উপাংশ পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এবং ভূমিকে স্পর্শ করার সময়, নিক্ষেপণের সময় যে উলম্ব উপাংশ ছিল ভূমিকে স্পর্শ করার সময় ঠিক একই পরিমাণ উলম্ব উপাংশ নিয়ে ভূমিতে ফিরে আসবে। তাহলে এখানে আরেকটা বিষয় আমাকে জানার বিষয় হচ্ছে এই, দেখা যায় যে অনুভূমিক উপাংশের কোনো পরিবর্তন হয় না, অনুভূমিক উপাংশ পরিমাণটা অপরিবর্তিত থাকে। হ্যাঁ, ভূমিকে স্পর্শ করা পূর্ব পর্যন্ত অনুভূমিক উপাংশ পরিমাণ অপরিবর্তিত থাকে। সেই জন্যে এই অনুভূমিক উপাংশে পরিবর্তন হয় না বলে এখানে অনুভূমিক উপাংশ বরাবর মানে এক্স অক্ষ বরাবর তার অভিকর্ষ ত্বরণ এর পরিমাণ শূন্য হয়। এক্স অক্ষ বরাবর অনুভূমিক উপাংশ আর এক্স অক্ষ বরাবর তার ব্যাগের উপাংশের কোনো পরিবর্তন হয় না বিধায় তার ত্বরণের পরিমাণ শূন্য হয়। আর উলম্ব উপাংশ বরাবর দেখা যায় যে ব্যাগ কখনো বৃদ্ধি পাচ্ছে কখনো হ্রাস পাচ্ছে। এই ব্যাগ বৃদ্ধি এবং হ্রাস থাকার কারণে এই উলম্ব উপাংশ বরাবর তার অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়, আর ওয়াই অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণের পরিবর্তনকে -g দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বিষয়টি জেনে গেলাম, আমাদের অনুভূমিক উপাংশ বরাবর ত্বরণের পরিমাণ শূন্য, উলম্ব উপাংশ ত্বরণের পরিমাণ হচ্ছে -g। তো আরেকটা বিষয় হচ্ছে আমি এখানে কি বলেছিলাম যে যখন বস্তুকে নিক্ষেপ করা হয়, যে বেগে নিক্ষেপ করা হয় সে ব্যাগটি দুটি উপাংশে বিভক্ত হয়। হ্যাঁ, তাহলে নিক্ষেপণ ব্যাগে আমি কি পেলাম? অনুভূমিক উপাংশ আমি বলতে পারি যে নিক্ষেপণ ব্যাগে
অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ, অনুভূমিক উপাংশ কি হবে? bx, নিক্ষেপণ বেগের অনুভূমিক উপাংশ bx নট, এটা সমান হচ্ছে v নট cos থিটা নট। এটা আমরা জানি নিক্ষেপণ বেগের অনুভূমিক উপাংশ। একইভাবে নিক্ষেপণ বেগের উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ by নট সমান হচ্ছে v নট sin থিটা নট। এটা আমরা আগে জানি, এগুলো আমাদের আগে জানার বিষয় যে অনুভূমিক উপাংশ হচ্ছে b নট cos থিটা নট, হ্যাঁ, আবার উলম্ব উপাংশ হচ্ছে b নট sin থিটা নট। এটা কার? নিক্ষেপণ বেগের, নিক্ষেপণ বেগের, হ্যাঁ, বেগের অনুভূমিক উপাংশ। আবার নিক্ষেপণ বেগের উলম্ব উপাংশ আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা যদি বলি যে অনুভূমিক বেগ, নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক বেগটা কত, এটা নিক্ষেপণ বেগের উপাংশগুলো আমি দেখালাম। এখন আমি বলতে পারি হলো যে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক বেগ, নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক বেগ, vx, এটা সমান আমরা লিখতে পারি হলো vx নট প্লাস axt। এই সূত্র দিয়ে যদি আমরা লিখি তাহলে আমরা এখানে লিখতে পারি হলো vx নট কত ছিল? v নট cos থিটা নট, আর এখানে a ছিল কত? 0 ইন্টু টি। তাহলে আমরা এখানে ফাইনালি পেলাম হলো v নট cos থিটা নট। এটা পেলাম হলো আমি নিক্ষেপণ বেগের বা নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক বেগ। নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক বেগ হচ্ছে ভি নট cos থিটা নট, ঠিক আছে? এখন নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক বেগ হলো, উলম্ব বেগ যদি আমি বলি, নিক্ষিপ্ত বস্তুর উলম্ব বেগ, বস্তুর উলম্ব বেগ, উলম্ব বেগ কি হবে? vy ইকুয়াল vy নট প্লাস ayt। তাহলে আমার এখানে vyটা কি ছিল? আমার এখানে দেখো vy আছে হলো v নট সাইন থিটা নট, আর এখানে মাইনাস জি ইন্টু টি। তাহলে আমি এটা পেলাম হলো নিক্ষেপণ বেগের, নিক্ষিপ্ত বস্তুর উলম্ব বেগ। তাহলে আমার দুটা বিষয় আমার জানা হয়ে গেল, দুটা বিষয় আমি দেখে ফেললাম। কি পেলাম? যে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক বেগ হচ্ছে v নট cos থিটা নট, আর উলম্ব বেগ হচ্ছে v নট sin থিটা নট মাইনাস জিটি। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক বেগ, আমি নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক নিক্ষেপণ বেগের অনুভূমিক উপাংশ পেলাম, নিক্ষেপণ বেগের উলম্ব উপাংশ পেলাম, আবার নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক বেগটা আমি পেয়ে গেলাম এটা, আর নিক্ষিপ্ত বস্তুর উলম্ব বেগ পেয়ে গেলাম হলো এটা। ঠিক আছে? এখন যদি বলা হয় যে টি সময় পরে নিক্ষিপ্ত বস্তুর বেগ কত, টি সময় পর নিক্ষিপ্ত বস্তুর বেগ, তো টি সময় পর যদি নিক্ষিপ্ত বস্তুর বেগ বলা হয় তাহলে আমরা এখানে নিয়ে আসবো হলো এরকম যে আমার যে দুটো উপাংশ আছে এই দুটো উপাংশ থেকে আমরা হিসাব করে নিব। কি ছিল? যে আমরা যদি এখানে লিখি যে টি সময় পর বস্তুর বেগ, টি সময় পর বস্তুর বেগ হিসেবে আমরা যদি লিখি ভি সমান হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তো এখান থেকে যদি আমি লিখতে পারি হলো ভি এক্স কী ছিল? ভি এক্স ছিল হলো ভি নট, হ্যাঁ, বা আমি যদি এখানে একবারে লিখে দিই, আমরা এখানে পরে নিয়ে আসি ভি সমান হচ্ছে √, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তো এখানে আমার ভি এক্স এটা, আবার ভি ওয়াই হচ্ছে আমার এই সূত্র থেকে আসবে। এই দুইটা সূত্র থেকে আমি দুটাকে বর্গ করব, বর্গ করে সমষ্টি করে তারপর বর্গমূল নির্ণয় করব। এটা হচ্ছে কি সময় পরে বস্তুর নিক্ষিপ্ত বস্তুর বেগের রাশিমালা। ঠিক আছে? ওকে, ফাইন। এবার আমরা আসি হলো যে প্রাসের আমরা অনুভূমিক বেগ পেলাম, উলম্ব বেগ পেলাম, নিক্ষেপণ কোণের ক্ষেত্রে আমরা এখানে বললাম নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা অনুভূমিক বেগ পেলাম, উলম্ব বেগ পেলাম। এবার যদি আমরা এখানে চিন্তা করি যে অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব,
অতিক্রান্ত দূরত্ব। তাহলে অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব যদি বলা হয়, আমি ধরে নিলাম যে টি সময়ে অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব। তাহলে টি সময়ে যদি অতিক্রান্ত দূরত্ব, আমি যদি এখানে চিন্তা করি যে এখানে এই পর্যন্ত টি সময়ে অতিক্রান্ত দূরত্ব পরিমাণ আমি যদি এক্স দিয়ে প্রকাশ করি, তাহলে অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব এক্স সমান হচ্ছে যে ভি এক্স অক্ষ বরাবর ভি এক্স টি বলতে পারি এটা। হ্যাঁ, কারণ অনুভূমিক বরাবর ব্যাক কত, অনুভূমিক বরাবর হচ্ছে ভি এক্স, আর এখানে সময় ধরে নিলাম টি, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব এক্স ইকুয়াল কি ভি এক্স টি, তার মানে এস ইকুয়াল ভিটি যে সূত্র, আমরা সেই সূত্র দিয়ে লিখতে পারি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম হলো এরকম যে ভি এক্স কী ছিল, ভি নট কস থিটা নট ইন্টু টি। তাহলে এটা হচ্ছে অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব, অনুভূমিক অতিক্রান্ত দূরত্বের রাশিমালা। আচ্ছা, আবার এখন যদি চিন্তা করি যে উলম্ব অতিক্রান্ত দূরত্বের রাশিমালা কি হবে, উলম্ব অতিক্রান্ত দূরত্বের রাশিমালা হচ্ছে, আমরা একইভাবে নিয়ে আসি যে ওয়াই ইকুয়াল ভি ওয়াই যেহেতু উপর দিকে যাচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এক্স স্কোয়ার, তোমাদের সূত্র এটাই জানা আছে না, এস ইকুয়াল ইউটি। তাহলে এখানে ইউ হচ্ছে এখানে ভি ওয়াই নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আমরা এই সূত্র অনুযায়ী যদি লিখতে চাই তাহলে কি লিখবো, তাহলে ভি ওয়াই নট সমান কত, আমাদের কি আগে জানা আছে, ভি ওয়াই নট সমান হচ্ছে যে ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা হচ্ছে আমার উলম্ব ব্যাকের প্রাচীর উলম্ব অতিক্রান্ত দূরত্ব বা উলম্ব স্বর্ণের রাশিমালা, প্রাচীর উলম্ব স্বর্ণের রাশিমালা বা উলম্ব অতিক্রান্ত দূরত্বের রাশিমালা। ঠিক আছে, এখন আমরা আরেকটা কাজ করতে পারি যে এটাকে আমরা বলতে পারি হলো টি সময়ে প্রাচীর উলম্ব অতিক্রান্ত দূরত্ব। এটা ছিল প্রাচীর টি সময়ে অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব, অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে উলম্ব অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ, তো এখানে আমরা যদি এটাকে 1 নং সমীকরণ হিসেবে চিন্তা করি, এটাকে যদি আমি 2 নং হিসেবে চিন্তা করি, তবে এই 1 নং সমীকরণ থেকে আমি কি করতে পারি, 1 নং সমীকরণ থেকে আমি লিখতে পারি যে 1 নং হতে এখান থেকে আমি যদি টিটাকে ফ্রি করি, টিটাকে যদি ফ্রি করি তাহলে আমরা লিখতে পারি হলো এক্স বাই ভি নট কস থিটা নট বলতে পারি। এখানে আমি টিটাকে যদি ফ্রি করি তাহলে এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট। এখন এটির মান যদি আমি 2 নংয়ে বসিয়ে দিই, হ্যাঁ, টি এর মান যদি আমি 2 নং সমীকরণে বসিয়ে পাই, যে আমরা এখানে যদি বলি যে টি এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে আমরা কি পাবো, এখানে আমার কি ছিল ওয়াই ভি নট সাইন থিটা নট আর ইন্টু টি জায়গায় আমি পেলাম কি এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট। হ্যাঁ, আমি টি জায়গায় এটা পেলাম, আর এখানে হাফ মাইনাস হাফ জি, আর এখানে টি সমান ছিল হলো এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট তার উপরে স্কোয়ার, এটা আমার টি স্কোয়ার ছিল। ঠিক আছে, তো এখানে আমি এই সমীকরণটা একটু এদিকে নিয়ে আসি, এই কথাই বুঝতে পারছো কিনা তুমি খেয়াল করো, আমার ভি নট তো ভি নটই রয়ে গেছে, সাইন থিটা নটও রয়ে গেল, টির জায়গায় শুধু আমরা এখানে বসালাম হলো এক্স বাই ভি নট কস থিটা নট, এক্স বাই ভি নট কস থিটা নট, আর মাইনাস হাফ জি, আর এখানে টি জায়গায় বসালাম হলো এক্স বাই ভি নট কস থিটা নট হোল স্কয়ার রয়ে গেল। এবার আমি যদি এটা এখানে একটু লিখি, আমরা ওখানে কি পেলাম, y ইকুয়াল ভি নট কাটা যায়, তাই তো, তাহলে আমি এখানে এই ভি নট যদি কেটে দিই, সাইন বাই কস হচ্ছে ট্যান, তাহলে আমরা এখানে লিখতে পারি হলো যে ট্যান থিটা নট ইন্টু এক্স মাইনাস, আর এখানে কি আছে তুমি খেয়াল করে দেখো জি, আর এখানে এক্স স্কোয়ার, তারপরে আমি এখানে লিখতে পারি হলো জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর এখানে ভিতরে আছে হলো ব্র্যাকেটের মধ্যে ভি নট কস থিটা নট হোল স্কয়ার। এই যে এখানে একটা সমীকরণ পেলাম, এই সমীকরণটা হচ্ছে এক্স দূরত্বে উলম্ব সরণের রাশিমালা বা উলম্ব অতিক্রান্ত দূরত্বের রাশিমালা। আমরা আগে একটা সূত্র পেয়েছিলাম, যেটা ওটা ছিল আগের সূত্রটা কি ছিল, যে ওয়াই ইকুয়াল ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা ছিল হলো টি সময়ে উলম্ব সরণের রাশিমালা,
আর এটা হচ্ছে এক্স দূরত্বে উলম্ব সরণের রাশিমালা। কথাটা তাহলে কেমন, দুটো কি একই জিনিস কিন্তু একটু ভিন্ন তথ্যের আঙ্গিকে আমাকে লিখতে হবে। এটা হচ্ছে এক্স দূরত্বে উলম্ব সরণ। কীরকম হবে, মনে করো আমি যদি চিন্তা করি যে এখান থেকে এক্স দূরত্ব হচ্ছে এই জায়গায়, এখান থেকে আমি এক্স দূরত্ব ধরলাম হলো এই জায়গাটা। তো এক্স দূরত্ব যদি এই জায়গায় হয় তাহলে এই জায়গায় তার উলম্ব সরণটা কত, এই জায়গায় উলম্ব সরণটা কত, এই উলম্ব সরণের যদি আমি এক্স দূরত্বে উলম্ব সরণ বের করি তাহলে আমাকে এই সূত্র দিয়ে কাজ করতে হবে, যেক্ষেত্রে আমার এখানে কোনো সময় নেই, সময়ের উল্লেখ যদি না থাকে। এখন যদি বলা হয় টি সময়ে, তাহলে টি সময়ে উলম্ব সরণ কত, তাহলে আমাকে যদি এখানে বলা হয় যে এটা টি সময়, এখানে সময় আছে, সময় যদি থাকে তাহলে টি সময়ে উলম্ব সরণের রাশিমালা হচ্ছে এটা। কথা ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে আমরা এখানে কি কি বিষয় জানলাম, আমার এই আজকে আলোচনা থেকে আমার কি কি বিষয় জানা হলো, এখানে কি কি বিষয় জানা হলো আমি প্রথমে আবার করছি, রিভিউ করছি। আমার জানা হলো এখানে যে প্রাস কি, হ্যাঁ, তারপরে নিক্ষিপ্ত বস্তু বললাম, নিক্ষেপণ ব্যাগ বললাম, তারপরে নিক্ষেপণ কোণ বললাম, তারপরে নিক্ষেপণ ব্যাগের অনুভূমিক উপাংশ বললাম, নিক্ষেপণ ব্যাগের উলম্ব উপাংশ বললাম, তারপরে কি বললাম যে নিক্ষেপণ ব্যাগের অনুভূমিক ব্যাগ ভিএক্স বের করলাম, নিক্ষেপণ ব্যাগের অনুভূমিক ব্যাগ ভিএক্স বের করলাম, নিক্ষেপণ ব্যাগের উলম্ব ব্যাগ ভিওয়াই বের করলাম, তারপরে আমার টি সময়ে ব্যাগ কত সেটা আমরা বের করলাম, তারপরে আসলে হলো যে অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব এক্স আমি বের করলাম, উলম্ব অতিক্রান্ত দূরত্বের দুটা রাশিমালা আমরা এখানে পেলাম। দুটা রাশিমালার মধ্যে আমি কী কী পেলাম, যে টি সময়ে উলম্ব সরণের রাশিমালা পেলাম এটা, টি সময়ের উলম্ব সরণের রাশিমালা হচ্ছে এটা, আর এক্স দূরত্বে উলম্ব সরণ যদি বলা হয় এক্স দূরত্বে উলম্ব সরণের রাশিমালা হচ্ছে এটা। তো এখান থেকে আমি আরেকটা বিষয় আমরা নিতে পারি, আরেকটা বিষয় হচ্ছে এরকম, যদি আমি এখানে এখান থেকে যদি আমরা এই করি, এটাকে যদি আমরা ভি ধরে নিই, যে ধরি যে tan থিটা নট ইকুয়াল হচ্ছে ভি, এবং জি ডিভাইডেড বাই 2 ভি নট কস থিটা নট স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি। তাহলে আমি এই সমীকরণ থেকে কি লিখতে পারি, এই সমীকরণ থেকে লেখা যায় y সমান হচ্ছে যে ভি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার। এইটা একটা সমীকরণ আমরা পেলাম, এটাকে আমরা বলি হলো অধিবৃত্তের সমীকরণ বা প্যারাবোলিক। হ্যাঁ, তাহলে বলা যায় এটাকে আমরা বলতে পারি হলো প্রাসের গতিপথ হচ্ছে একটি প্যারাবোলিক বা অধিবৃত্তাকার গতিপথ। তাহলে প্রাসের গতিপথ একটা অধিবৃত্তাকার গতিপথ, তাহলে আমরা এই সিদ্ধান্তটাও আমরা এখান থেকে নিতে পারি। ঠিক আছে, তো আমরা এই বিষয়গুলো একটু বাসায় একটু দেখবো আমরা। আজকে আলোচনা থেকে যতটুকু হেল্প হয়েছে এই হেল্প নিয়ে তোমরা বইটাকে অবশ্যই দেখবা, বইয়ের থেকে মিল করে আমার এই কথাগুলো জাস্ট গুছিয়ে তোমরা নিজের মতো করে শিখে নিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।